editubd.com এর আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বহুপদী ও তার সমীকরণ চ্যাপ্টারটি। আমাদের গত পর্বে ছিল লেকচার 1, আজকে আমাদের লেকচার 2। তো গত পর্বে আমরা জাস্ট থিওরি পার্টের কিছু অংশ দেখিয়েছিলাম এবং ডিসক্রিমিনেন্টের পরিচয় দিয়ে চলে গিয়েছিলাম। তো আজকে আমরা ডিসক্রিমিনেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সংশ্লিষ্ট ম্যাথগুলো করার চেষ্টা করব, গত পর্বের এবং আজকের পর্বের থিওরি পার্টের ম্যাথগুলো। তো আমরা দেখেছিলাম যে নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট হচ্ছে আমাদের এইটা √b² - 4ac। কেন নিশ্চয়ক বা এটা কেন পৃথায়ক? আপনাদের বইতে লেখা আছে পৃথায়ক, আমাদের বইতে আমি 2012 সালে স্টুডেন্ট, এইচএসসি 12 ব্যাচ, আমাদের বইতে লেখা ছিল নিশ্চয়ক, বাট ইংলিশ টার্মটা সেমই ছিল। তো নিশ্চয়ক বা পৃথক কেন বলা হচ্ছে? কারণ এইটা আমাদেরকে ঠিক করে দিবে। এটা দেখে আমরা বলে দিতে পারবো যে বাস্তব সংখ্যা বা যে সমীকরণটা ছিল x² + bx + c = 0, তার যে সমীকরণের দুটো সমাধান আসবে, সেই সমাধান দুটো কীরকম হবে সেটা আমরা এটা দেখে বলে দিতে পারবো। ওই ঠিক করে দিবে, ওর প্রকৃতিগুলো ঠিক করে দিবে। তো চলুন সেদিকে যাওয়া যাক। আমাদের যদি প্রথমে একটা কেস, আপনাদের বইতে থিওরি পার্টে সবগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে। আপনারা যদি এখানেও বুঝতে কষ্ট হয়, আপনারা একবার করে চোখ বুলিয়ে নেবেন বা ভিডিওটা দেখার পরপরই আপনারা একবার পড়ে নেবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো b² - 4ac যদি 0 হয় তাহলে কী হবে? খেয়াল করে দেখুন, আমাদের ব্যাপারটা ছিল এরকম যে x = -b ± √b² - 4ac/2a। তাহলে এই প্রশ্নটা যদি 0 হয়ে যায়, b² - 4ac 0 হয়ে যায়, তাহলে থাকে কে? -b/2a। তাহলে কি হবে? তাহলে হবে আমাদের মূলদ্বয় সমান হবে, এটা হলে আমাদের হবে মূলদ্বয় বাস্তব এবং মূলদ্বয় সমান। কীভাবে হলো আপনারা ওটা বুঝতে না পারলে একবার দেখাচ্ছি। যদি এই প্রশ্নটা এরকম হয় যে -b ± 0, তাহলে থাকে কি আমাদের হাতে? আমাদের দুটা মূলই থাকে, x = -b/2a, তার মানে -b/2a একবার, আরেকবার -b/2a, এটাই হচ্ছে আমাদের দুইটা মূল। তার মানে, এবং দেখুন b/2a মানে একটা বাস্তব সংখ্যা, b/2 একটা বাস্তব সংখ্যা, মাইনাস, তাহলে থাকতেছে x = -b/2a -b/2a। এটা নিচে রেখেছিলাম বলে হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা, তাই আমি উপরে আরেকবার লিখছি। -b/2a এবং -b/2a দুইটি বাস্তব সংখ্যা এবং দুইটা সমান মূল। তাই আমরা বলছিলাম, এটা কখন হয়েছিল? যখন আমি b² - 4ac = 0 বসেছিলাম, তাহলে এটা হয়ে গেছিলো -b + √0। তো b² - 4ac যদি 0 হয়, তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। আমরা তার প্রুফ দেখলাম, আমরা তার প্রুফ দেখে ফেললাম। এখন আমরা আসবো, যদি এটা সমান না হয়, এটা শূন্য সমান না হয়, তাহলে কী হতে পারে? যে b² - 4ac যদি > 0, তাহলে কী হবে? তাহলে একই কথা, মূলদ্বয় বাস্তব হবে, যেহেতু √এর মাঝখানে একটা বাস্তব সংখ্যা 0 চেয়ে বড় সংখ্যা, অবশ্যই সেটা √, একটা বাস্তব সংখ্যা হবে, তাই মূলটা বাস্তব হবে কিন্তু মূলদ্বয় অসমান হবে। এখন থার্ড কেস, যদি p² - 4ac <0, তাহলে কী হবে? <0 মানে ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ সংখ্যা। তাহলে যদি √এর ভিতরে যদি আমাদের যদি এরকম হয় যে x = -b ± √b² - 4ac/2a, এখন এইটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, ধরলাম আমরা সেটা -3, তাহলে কি হবে? √-3 মানে কত? সেটা কি 3 - b + 3i হয়ে যাবে না? i চলে আসবে, তাহলে কে চলে আসলো? জটিল সংখ্যা। তাহলে যদি b² - 4ac নেগেটিভ হয়, তাহলে মূলদ্বয় হবে জটিল। এবং আরেকটা অনুসিদ্ধান্ত আপনাদের বইতে আলাদা করে লেখা আছে। আমরা কি জানি যে জটিল মূলদ্বয় সর্বদা অনুবন্ধী আকারে থাকে? জটিল সংখ্যা চ্যাপ্টার আমরা পড়েছিলাম, আপনারা একটু মনে করে দেখুন বা দরকার পড়লে সেই ভিডিওটা আরেকবার দেখে আসুন। আপনাদের বইতে লেখা আছে, আপনারা অনেকবার পড়েছেন যে জটিল মূলদ্বয় সবসময় অনুবন্ধী আকারে থাকে। তাহলে যদি আমাদের এরকম হয় যে একটি জটিল মূল পাওয়া গেছে, তার মানে সেখানে আরেকটি অবশ্য অনুবন্ধী জটিল মূল থাকবেই।
তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে মূলদ হবে জটিল এবং অনুবন্ধী সাথে সাথে। আর যদি কখনো এরকম হয় যে আপনারা বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 পেয়েছেন এবং পেয়েছেন সেই সাথে পেয়েছেন যে একটা অমূলদ মূল, এবং আপনারা জানেন যে যদি এইরকমের একটা মূল পান তাহলে অবশ্যই সেখানে আরেকটা মূল 2 মাইনাস রুট 3 এরকম একটা মূল পাবেন। একটা এরকম মূল পেলে অবশ্যই তার সাথে একটা অনুবন্ধী মূল 2 মাইনাস রুট ওভার 3 এরকম একটা মূল আপনারা অবশ্যই পাবেন। সেটা আপনাদের বইতে একটা আলাদা অনুসিদ্ধান্ত করে লেখা আছে। এখন এইগুলো ছিল জেনারেল কেস। এরপর আমি কিছু কেস আলোচনা করব। সেই কেসগুলো আমি কোনো প্রুফ দেখাবো না, বাট কেসগুলো আমি জাস্ট আলোচনা করে দিব। সেগুলো আপনাদের ম্যাথ করার সময় লাগবে, বা ম্যাথ করার সময় না লাগলেও আপনাদের অবজেক্টিভের সময় সেগুলো খুব বেশি লাগবে। আর একটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টারটা অ্যাডমিশন টেস্টে, বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলেন, সেই অ্যাডমিশন টেস্টের জন্য আপনাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক ম্যাথ আসে বা ম্যাথ প্রশ্ন করা যায়, সেই সাথে অনেক অবজেক্টিভ প্রশ্ন করা যায় এই চ্যাপ্টার থেকে খুব বেশি, সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বেন আপনারা, বিশেষ করে থিওরি পার্টটা খুব ভালো করেই পড়বেন এই চ্যাপ্টারের। এই জন্য আমি থিওরির উপরে এত জোর দিচ্ছি এবং ক্লাসগুলো নিচ্ছি। আমি কিছু জেনারেল কেস লিখবো এখন। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হয় এবং খেয়াল করুন 1 নম্বর কেস, যদি b ইকুয়ালস টু 0 হয় তাহলে কি থাকে? b ইকুয়ালস টু 0 হলে সমীকরণ থাকে ax স্কোয়ার প্লাস c। আমি সাইডে লিখি x স্কোয়ার প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু c বাই a, x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার c বাই a, তাই না? প্লাস মাইনাস রুট ওভার c বাই a। তাহলে একটাকে যদি আমি আলফা ধরি, আরেকটা মূল হচ্ছে মাইনাস অফ আলফা থাকে। কেন? একটা প্লাস রুট ওভার c বাই a, আরেকটা হচ্ছে মাইনাস রুট ওভার c বাই a। তাহলে এটাকে আমি আলফা ধরলে ওটা হচ্ছে আমাদের মাইনাস আলফা। আমি ধরে নিচ্ছি যে এই সমীকরণে একটা মূলগুলোকে আমি আলফা দ্বারা ডিনোট করব। তাহলে দেখুন তাহলে কী হবে, b ইকুয়ালস টু 0 হলে একটি মূল আলফা, অপর মূলটি মাইনাস অফ আলফা। আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, মূলগুলো বোঝাচ্ছি এটা দিয়ে। আর যদি হয় যে c ইকুয়ালস টু 0, c 0 হলো কী হবে দেখেন, খেয়াল করে দেখুন এখান থেকে এখানে চলে আসি, যে ax স্কোয়ার প্লাস bx, তাহলে x কমন নিয়ে থাকতেছে ax প্লাস b ইকুয়ালস টু 0, তারপর থাকতেছে x ইকুয়ালস টু 0 অথবা x ইকুয়ালস টু মাইনাস অফ b বাই a, তাই না? তাহলে আমি কী পাচ্ছি, একটি মূল 0 এবং আরেকটি মূল আলফা। তাহলে একটি মূল 0 আরেকটি মূল আলফা, কখন? যখন c ইকুয়ালস টু 0 সমীকরণে। আরেকটা আছে আমাদের, যদি a ইকুয়ালস টু c হয় তাহলে কী হবে? যদি a আর c সমান হয় তাহলে আমার একটা মূল হবে আলফা এবং অপর মূলটি হবে 1 বাই আলফা। খেয়াল করে দেখুন, যদি a ইকুয়াল টু c হয় তাহলে একটি মূল হবে আলফা এবং অপর মূলটা হবে 1 বাই আলফা। সেটা কীভাবে হয় প্রুফটা আমরা দেখার চেষ্টা করি, যদিও লাগে না, বাট আপনার যেহেতু দুটো প্রুফ আমি দেখিয়ে দিয়েছি, সো এই প্রুফটা দেখার চেষ্টা করি কীভাবে হয়। ax স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়ালস টু 0, এখান থেকে আপনার প্রুফ করতে পারেন। বাকিটা আমি জাস্ট এইটা বসা সি এর জায়গায় বসা দিলাম। তাহলে একটি মূল হবে আলফা, অপর মূলটি হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx ইকুয়ালস টু 0, এখান থেকে আপনি প্রুফ করতে পারবেন। আর লাস্টলি একটু আগে যেটা করিয়েছিলাম আপনাদের, যে b স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে কী হবে? তাহলে একটি মূল হবে আলফা আর একটা মূল আলফা, যেহেতু মূলটা বাস্তব এবং সমান। তো একটু আগে আমরা 3-4টা কেস পড়েছি মূলদ্বয়ের প্রকৃতি সম্বন্ধে, ডিসক্রিমিনেন্ট সম্বন্ধে। এরপর আমরা 4টা জেনারেল কেস পড়লাম, যে এই সমীকরণটা দেয়া থাকলে যদি a আর b সমান হয় তাহলে কী হবে, a আর c সমান হলে কী হবে, b ইকুয়ালস টু 0 হলে কী হবে, c ইকুয়ালস টু 0 হলে কী হবে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে পাবেন। একটা বাস্তব উদাহরণ দিই আপনাদেরকে। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 ছিল, একটা সমীকরণ ছিল না ছোটো থেকে করতেছি এটা। এই সমীকরণটা একটা মিল পাচ্ছেন আপনারা। এখানে দেখুন এক্স ওয়ালা টার্মটা নাই, তার মানে bx এর টার্মটা নাই, আমাদের আছে ax স্কোয়ার প্লাস c, তার মানে ax স্কোয়ার প্লাস c, তাই না? এটা রুট কত? যেহেতু b নাই, আমি বলেছিলাম এটা রুট হচ্ছে b ইকুয়ালস টু 0 হলে আলফা আর মাইনাস আলফা। এটা রুট কত?
x ইকুয়ালস টু 1 মাইনাস 1 আলফা মাইনাস আলফা। আশা করি আপনারা প্রুফটা পেয়ে গেছেন। আমি এতক্ষণ যা পড়ালাম তার একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে প্রুফটা এভাবে হয় বা এই মূলগুলো এরকমই হয়, এভাবেই আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা আর ম্যাথ থিওরি না পড়ি, আমরা ছোট্ট একটা ম্যাথ করে আজকের পর্বটা শেষ করে দিব। চলুন ম্যাথটা করা যাক। 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 এই ম্যাথটা দেওয়া আছে। আপনাদেরকে বলা হয়েছে ম্যাথটার মূলদ্বয়ের প্রকৃতি বের করতে। মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলা হয়েছে। তো সেটা আমরা কিভাবে করব? তো এই সমীকরণটাকে আমরা যদি তুলনা করি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে আমরা কি পাই? আমরা পাই a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু মাইনাস 3 এবং c ইকুয়ালস টু 5, তাই না? এখন আমরা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তারপর আমরা বের করব এটা নিশ্চয়ক বা নির্ণায়ক বের করব। তা সেটা নিশ্চয়ক বের করব, নির্ণায়ক না। আমি আগেই বলেছি এটা ভুল হয়ে যায় সবারই। তো এখন এটা নির্ণায়ক কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হবে বি স্কোয়ার মানে মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, 9 মাইনাস 4 দুগুণে 8, 40 মাইনাস 31, যেটা লেস দেন 0। তার মানে কি দাঁড়ালো? আমার বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। এইটা মানে আমাদের মূলদ্বয়ের প্রকৃতি কী হবে? মূলদ্বয় অবশ্যই জটিল মূল হবে। মূলদ্বয় জটিল হবে। আর জটিল হলে কী হয়? জটিল হলে মূলদ্বয় অনুবন্ধী হয়। তো সেটাই আমরা লিখে দিব। এরপরে আমরা আরেকটা ম্যাথ করব। আরেকটা ম্যাথ করার উদ্দেশ্যটা হচ্ছে যে মূলদ্বয়, একটা কথা বলেছিলাম যে মূলদ্বয় বা অমূলদ মূলদ্বয় অনুবন্ধী আকার আসে, সেটা দেখার জন্য কিছু একটা জিনিস করব আমরা। তো ম্যাথটা একটু দেখতে ডিফারেন্ট বা ডিফিকাল্ট মনে হবে, বাট ঘাবড়াবেন না। এইটা হচ্ছে আমাদের ম্যাথ। এটাকে আমরা যদি তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সাথে তুলনা করলে আমরা পাই এ ইকুয়ালস টু 4, বি ইকুয়ালস টু মাইনাস 4√2 এবং সি ইকুয়ালস টু 1। এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু হচ্ছে আমাদের বি স্কোয়ার মানে কত? এটা স্কোয়ার মানে মাইনাস 4√2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 4 ইন্টু সি। তাহলে এটা আমাদের হচ্ছে 16 দুগুণে হচ্ছে 32 মাইনাস 4 4 16, 16 গ্রেটার দেন 0। 16 একটা পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে দেখুন এটার মধ্যে কী হলো? বি স্কোয়ার আমরা পেলাম বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে আমাদের মূল্য হবে বাস্তব এবং অসমান, এবং সেই সাথে যেহেতু একটি পূর্ণবঙ্গ সংখ্যা হয়েছে, তো এটার মূল্য হবে অমূলদ। যেহেতু পূর্ণবর্গ হয়েছে, এখানে পূর্ণবর্গ হয়েছে, তো সেটা একটা অমূলদ সংখ্যা হবে। এবং যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac আমরা নির্দ্বিধায় বলে দিতে পারছি যে এখানে মূল্য হচ্ছে বাস্তব এবং অসমান। তাহলে আমরা থিওরি পড়েছিলাম যে ডিসক্রিমিনেন্ট থেকে আমরা মূলদ্বয়ের প্রকৃতি বের করে ফেলতে পারবো, সেই কাজটা আমরা করে দেখালাম। দুটো ম্যাথ করে দেখালাম। ম্যাথগুলো হয়তো আপনাদের বইয়ে পাবেন না, জাস্ট প্রুফ করার জন্য ম্যাথগুলো করেছি, বা কোনো বইতে পেতেও পারেন থিওরি ভালো লেখা থাকলে। তো আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করি সবাই পরবর্তী এপিসোডে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।